হাই এভরিওয়ান, আমি শ্রেয়া। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আর আজ আপনাদের নিয়ে যাব 1000 বছরের পুরনো মৃন্ময়ী মন্দির দর্শনে, আর শোনাবো মৃন্ময়ী মন্দির প্রতিষ্ঠার অলৌকিক কাহিনী। তো চলুন, আজ আপনাদের নিয়ে যাব আজ থেকে 1000 বছর আগের সময়। 1000 বছর আগে প্রাচীন মল্ল রাজধানী বিষ্ণুপুরে শুরু হয়েছিল দেবী মৃন্ময়ীর পুজো। এই ঘটনার সূত্রপাত 997 খ্রিস্টাব্দে। মল্লরা বাঁকুড়ার জয়পুরের নিকট রাজধানী স্থাপন করেন। আজকের বিষ্ণুপুর শহর তখন পুরোটাই গভীর জঙ্গলে আবৃত। তখন ওই অঞ্চলের নাম ছিল বন বিষ্ণুপুর। রাজা জগৎ মল্ল শিকারের লক্ষ্যে বেরিয়ে বিষ্ণুপুরে আসেন। আর যে জায়গায় মৃন্ময়ী মন্দিরের অবস্থান, সেইখানেই একটি বটগাছের নিচে ক্লান্ত হয়ে বসে পড়েছিলেন রাজা। তারপর তিনি সেখানে বসে দেখতে পান এক শিকারী শকুন এক বকের ওপর সবলে ঝাঁপিয়ে পড়েও বকের নাগাল পাচ্ছে না। কোনো এক অলৌকিক ক্ষমতা বলে বকটি বারবার রক্ষা পেয়ে যাচ্ছে। রাজা তখন ওই অঞ্চলের অলৌকিক ক্ষমতা অনুভব করেন এবং সেই স্থান থেকে রাজা দেবী মূর্তির মুখাবয়ব খুঁজে পান। ওই দেবী মূর্তির মুখাবয়ব ছাড়া অন্য কোনো অংশ ছিল না। রাজা জগৎ মল্লর সামনে দেবী মৃন্ময়ী আবির্ভূত হয়ে ওই বটগাছের নিচে তার মন্দির স্থাপনের নির্দেশ দেন। সেই মতো মৃন্ময়ী মন্দির তৈরি হয়। ধীরে ধীরে মল্ল রাজাদের রাজধানী সরে আসে বন বিষ্ণুপুরে। মৃন্ময়ী মন্দিরের কাছেই তৈরি হয় রাজপ্রাসাদ। মৃন্ময়ীকে কুলদেবী হিসেবে গ্রহণ করে মল্ল রাজ পরিবার। ধুমধাম করে পুজো শুরু হয়। আজও চালু রয়েছে নারায়ণী পুঁথি অনুযায়ী পুজো। নিয়ম মেনে জিতাষ্টমীর পরের দিন অর্থাৎ নবমীর পুণ্য লগ্নে স্থানীয় গোপালসায়ের থেকে প্রাচীন মৃন্ময়ীর মন্দিরে আনা হয় বড় ঠাকুরানীকে। এই বড় ঠাকুরানী হলেন মহাকালী। বড় ঠাকুরানীকে এনে নবপত্রিকা সহ কৃষ্ণবাদে স্নান করিয়ে বোধনের মাধ্যমে পুজো শুরু হয়। সুপ্রাচীন রীতি মেনে দেবীর আগমনী বার্তা ঘোষিত হয় 9 বার তোপধ্বনির মধ্য দিয়ে। নিয়ম মেনে এরপর প্রতিদিন মন্দিরে পূজিত হবেন বড় ঠাকুরানী। এরপর দুর্গা ষষ্ঠীতে মন্দিরে আসবেন মেজ ঠাকুরানী অর্থাৎ মহালক্ষ্মী ও ছোট ঠাকুরানী অর্থাৎ মহা সরস্বতী। তিনটি পট একরকম দেখতে হলেও বড় ঠাকুরানী লক্ষ্মীবিলাস শাড়ি পরিহিত, মেজ ঠাকুরানীর শাড়ি লাল রঙের এবং ছোট ঠাকুরানীর শাড়ির রং কমলা। বংশ পরম্পরায় ফৌজদার পরিবার এই পটগুলো অঙ্কন করেন। মহাষ্টমী এবং মহানবমীর সন্ধিক্ষণে কামানে তোপ দেগে সন্ধিক্ষণের পুজো শুরু হয়। মহাদণ্ড উপাধিকারীরা বংশানুক্রমে আজও মল্ল রাজবংশের কামান দাগেন। রাজবাড়ির তোপধ্বনির শব্দ কানে এলে তবেই সারা বিষ্ণুপুর শহরের সব পুজো মণ্ডপে শুরু হয় মা দুর্গার সন্ধিক্ষণের পুজো। সঙ্গে ফাটতে থাকে পটকা। বিজয়া দশমীর সকালে নবপত্রিকাকে গোপালসায়রে বিসর্জন দেওয়া হয়। দেবী মূর্তি বা কোনো পট বিসর্জন হয় না। নবপত্রিকাতে থাকা ধান ও মান গাছকে খুলে রেখে বিসর্জন দেওয়া হয়। এরপর দশমী থেকে দ্বাদশী পর্যন্ত 3 দিন ধরে চলে রাবণ কাটা উৎসব। হনুমান, সুগ্রীব, জাম্বুবান আর বিভীষণের মুখোশ ও লোমের পোশাক পরে 4 জন মানুষ সারা দিন ধরে নেচে নেচে ঘোরে সারা বিষ্ণুপুর শহর। দশমীর দিন রঘুনাথজিউর মন্দিরে রাম, লক্ষ্মণ, সীতার পুজোর পর মুখোশ নাচের অভিষেক হয়। দশমীতে কুম্ভকর্ণ বধ উৎসব, একাদশীতে ইন্দ্রজিৎ বধ উৎসব এবং সর্বশেষ দ্বাদশীর রাতে হয় রাবণ বধ উৎসব। এই অনুষ্ঠানের সঙ্গে জিতাষ্টমীতে শুরু হওয়া মল্ল রাজবাড়ির 19 দিনের দুর্গোৎসবের সমাপ্তি ঘটে। ইতিহাসের অলি গলি বেয়ে সময় পেরিয়ে গেছে 1000 বছর। রাজপ্রাসাদ মিশে গেছে মাটিতে। সেই আভিজাত্যও আজ আর নেই। তবু মৃন্ময়ী আছেন প্রাচীন মল্ল রাজগড়ে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমি খুব তাড়াতাড়ি খুব সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো। তাহলে দেখা হবে পরের ব্লগে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি।